মনে করুন আপনি দাঁড়িয়ে আছেন পৃথিবীর এক প্রান্তে, যেখানে আকাশ আর সমুদ্র এক হয়ে গেছে। ঢেউ এসে ছুঁয়ে দিচ্ছে আপনার পা, আর বাতাস যেন হাজার বছরের গল্প বলছে। স্বাগতম কক্সবাজারে, বাংলাদেশের গর্ব, পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত, যার দৈর্ঘ্য প্রায় 120 কিলোমিটার। চলুন আমরা বলি কক্সবাজারের পুরো গল্প, কিভাবে এটি সৃষ্টি হয়েছে, এর ইতিহাস, প্রাকৃতিক বৈশিষ্ট্য, পর্যটন, অর্থনৈতিক গুরুত্ব এবং বর্তমান চ্যালেঞ্জগুলো। এখন নিশ্চয়ই মনে প্রশ্ন আসে, কিভাবে তৈরি হচ্ছে এই পাহাড় আর এই সমুদ্রের সন্নিবেশ? লক্ষ লক্ষ বছর আগে এই অঞ্চলটি ছিল সমুদ্রের নিচে। পৃথিবীর টেকটনিক প্লেটের নড়াচড়া, বিশেষ করে ভারতীয় প্লেট এবং ইউরেশিয়ান প্লেটের সংঘর্ষ, এর ফলে তৈরি হয় ভাঁজ পর্বত। এই ভাঁজের কারণে সমুদ্রের নিচের মাটি ভূপৃষ্ঠের উপরে উঠে আসে। তারপর নদী থেকে আসা পলি, বালি এবং কাদামাটি জমতে জমতে তৈরি হয়েছে এই বিশাল উপকূল। বিশেষ করে গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা ও কর্ণফুলী নদীর ব্যবস্থা থেকে আসা বিপুল পরিমাণ পলি এই সৈকত তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কক্সবাজারের আবহাওয়া উষ্ণ এবং আর্দ্র, কারণ বঙ্গোপসাগর থেকে পানি বাষ্পীভূত হয়ে বাতাসে পানির পরিমাণ বাড়িয়ে দেয়, অর্থাৎ বাতাসে আর্দ্রতা বৃদ্ধি করে। গ্রীষ্মকালে তাপমাত্রা বেশি থাকে আর বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়। এখানে রয়েছে সমৃদ্ধ জীববৈচিত্র্য, সমুদ্রের মাছ, কোরাল, পাহাড়ি বন এবং বিভিন্ন প্রজাতির পাখি। তবে জলবায়ু পরিবর্তন এবং সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এই এলাকার জন্য বড় হুমকি হয়ে উঠেছে। কক্সবাজারে আরাকান শরণার্থীর আগমন শুধু বর্তমান সময়ের সমস্যাই নয়, অতীতেও এই সমস্যা দেখা গিয়েছিল। ব্রিটিশ অফিসার ক্যাপ্টেন হিরাম কক্স 1800 শতকে এই এলাকায় বসবাসকারী আরাকান শরণার্থীদের পুনর্বাসনের কাজ করেছিলেন। তার সম্মানে এই এলাকার নাম রাখা হয় কক্সের বাজার, বা পরে হয়ে যায় কক্সবাজার। কক্সবাজারের কথা শুনতে শুনতে আমার মন তো চলেই গিয়েছে সেখানে। তাহলে সশরীরে কিভাবে যাব? ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার বিভিন্ন উপায় রয়েছে। সরাসরি বাসে যাওয়া যেতে পারে, যা সবচেয়ে জনপ্রিয়। তাছাড়া ট্রেনে চট্টগ্রাম পর্যন্ত গিয়ে সেখান থেকে সড়ক পথে যেতে পারেন। আবার বিমানেও সরাসরি কক্সবাজার যাওয়া যায়, যা সবচেয়ে দ্রুত এবং আরামদায়ক। আচ্ছা, কক্সবাজারে ইউনিক বিষয়গুলো কি কি হতে পারে? হ্যাঁ, কক্সবাজারকে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত বলা হয়। প্রায় 120 মিটার লম্বা এই সৈকত। কিন্তু কেন? এখানে সমুদ্র থেকে খাড়া পাহাড় উপরে উঠে গেছে, সেটা কিন্তু সৈকত নয়। অন্যদিকে এই সৈকতটি সম্পূর্ণ প্রাকৃতিক এবং একটানা বালুকাময়, অর্থাৎ এখানে কোথাও কোনো বড় পাথর, পাহাড় বা বাধা নেই। এটি কক্সবাজার শহর থেকে শুরু হয়ে টেকনাফ পর্যন্ত বিস্তৃত। এই পুরো অংশে শুধু বালুকাময় তটভূমি, যা একে বিশ্বের অনন্য সৈকত থেকে আলাদা করে তুলেছে। কক্সবাজারের দক্ষিণ প্রান্তে রয়েছে নাফ নদী, যা বাংলাদেশ এবং মিয়ানমারের সীমান্ত নির্ধারণ করে। নাফ নদীর পাশে অবস্থিত টেকনাফ, বাংলাদেশের সর্বদক্ষিণের উপজেলা। এখানে আপনি একসাথে দেখতে পাবেন সমুদ্র, নদী এবং পাহাড়, যা পৃথিবীর খুব কম জায়গাতেই সম্ভব। আবার এখানে আপনি সূর্যোদয় এবং সূর্যাস্তের অপূর্ব দৃশ্য উপভোগ করতে পারবেন। একই জায়গা থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত, এর দুটোই আলাদা আলাদা দৃশ্য পৃথিবীর খুব কম জায়গা থেকেই দেখা যায়। ভোরে শান্ত নাফ নদীর ওপার আরাকান পাহাড়ের পিছন থেকে উকি দেয় সকালের শান্ত শীতল সূর্য, আর সন্ধ্যায় রঙিন সূর্য টুপ করে লুকিয়ে পড়ে অথই নীল বঙ্গোপসাগরে। দুটি রূপই আলাদা সৌন্দর্য। এখানে লাবণী পয়েন্ট, ইনানি বিচে আছে প্রাকৃতিক প্রবাল, যা সমুদ্রের জোয়ার ভাটার সাথে দেখা না দেখা খেলে, অর্থাৎ যা সমুদ্রের জোয়ারের সময় পানির নিচে তলিয়ে যায়, আবার ভাটার সময় দৃশ্যমান হয়। অনেকেই জানে না এই পাথরগুলো হাজার বছরের প্রাকৃতিক পরিবর্তনের ফল। আবার কক্সবাজারে হিমছড়ি ন্যাশনাল পার্ক এমন একটি জায়গা আছে যেখানে পাহাড়, ঝর্ণা আর সমুদ্র একসাথে দেখা যায়। ভিউ পয়েন্ট থেকে নিচে তাকালে মনে হয় সিনেমার দৃশ্য। আবার যেতে পারো মেরিন ড্রাইভ, যা বিশ্বের অন্যতম সুন্দর সড়ক। তাছাড়া আরও রয়েছে বাংলাদেশের একমাত্র কর্ণফুলী টানেল।
ভোরবেলা সৈকতে গেলে দেখা যায় জেলেদের লুকানো আসল জীবন। সূর্য ওঠার আগে জাল টেনে মাছ তোলা খুবই বাস্তব এবং সুন্দর দৃশ্য, যা অনেক পর্যটকই মিস করেন। রাতের কক্সবাজার অন্য এক জগৎ। রাতে ঢেউয়ের শব্দ, হালকা বাতাস আর পুরো পরিবেশটা হয়ে যায় এক মেডিটেশনের মতো শান্ত। অনেকেই জানে না রাতের সৈকতের সৌন্দর্য দিনের চেয়েও বেশি অনুভূত হয়। আবার একটু সময় হাতে নিয়ে কক্সবাজার আসলে আশেপাশে রয়েছে কিছু কম চেনা লুকানো দ্বীপ। কক্সবাজারের কাছেই আছে নিরিবিলি প্রকৃতি, সোনাদিয়া আইল্যান্ড, আরও রয়েছে পাহাড়, মন্দির আর সমুদ্র দিয়ে ঘেরা মহেশখালী আইল্যান্ড। এগুলোতে অনেক কম ভিড় হয়, যাকে বলা যায় হিডেন জেমস, যেখানে একেবারে প্রাকৃতিক ও গ্রামীণ জীবনধারার পরিচয় পাওয়া যায়। কক্সবাজার বাংলাদেশের পর্যটন শিল্পের অন্যতম প্রধান কেন্দ্র। প্রতি বছর লাখ লাখ পর্যটক এখানে আসে, যা স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করে। হোটেল, রেস্টুরেন্ট, পরিবহন ও ব্যবসা সবকিছুই এই পর্যটনের উপর নির্ভরশীল। তাছাড়া সৈকতের কালো বালুতে এক ধরনের খনিজ পদার্থ পাওয়া যায়, যাকে বলে ব্ল্যাক গোল্ড, যেমন জিরকন, ইলমেনাইট, মোনাজাইট, ইউরেনিয়াম ইত্যাদি। এইসব খনিজ থেকে বিভিন্ন মূল্যবান পদার্থ পাওয়া যায়। বাংলাদেশের দক্ষিণ পূর্বে উপকূলে অবস্থিত কক্সবাজার শুধু বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের জন্যই নয়, বরং দেশের সবচেয়ে বড় লবণ উৎপাদনের কেন্দ্র হিসাবেও পরিচিত। প্রতি বছর শীত মৌসুম এলেই এই অঞ্চলে বিস্তীর্ণ জমি পরিণত হয় সাদা সোনার খামারে। এই লবণ চাষ সবচেয়ে বেশি হয় মহেশখালী আইল্যান্ড, কুতুবদিয়া এবং টেকনাফ এলাকায়। বাংলাদেশের মোট লবণের প্রায় 70 থেকে 80% আসে এই কক্সবাজার অঞ্চল থেকে। হাজার হাজার মানুষ এই শিল্পের উপর নির্ভরশীল। কক্সবাজারের স্থানীয় বাজারগুলো খুবই প্রাণবন্ত। স্থানীয় অধিবাসীরা সমুদ্রে নৌকা দিয়ে মাছ শিকার করেন। এখানে দেখা যায় বিশেষ ধরনের সাম্পান নৌকা, যা দেখতে খুবই সুন্দর। তাছাড়া পাওয়া যায় শুটকি মাছ, সামুদ্রিক খাবার, শামুক, ঝিনুকের তৈরি পণ্য, হস্তশিল্প, শোপিস, পোশাক এবং স্মারক সামগ্রী ইত্যাদি। বার্মিজ মার্কেট পর্যটকদের কাছে বিশেষ জনপ্রিয়। কক্সবাজার একটি উপকূলীয় এলাকা হওয়ায় এখানে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এবং বন্যার ঝুঁকি বেশি। এছাড়া নদী ভাঙন এবং পরিবেশ দূষণ বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্থান কক্সবাজারের, কিন্তু সৌন্দর্যের মাঝেও লুকিয়ে আছে কিছু বিপদ। অনেক সময় ছোট একটি ভুল থেকেই ঘটে বড় দুর্ঘটনা। কক্সবাজারের দুর্ঘটনার প্রধান কারণ এবং কিভাবে নিজেকে নিরাপদ রাখা যায় সেই ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। প্রথম কারণ সমুদ্রের রিপ কারেন্ট বা শক্তিশালী স্রোত। এই স্রোত হঠাৎ করে আপনাকে গভীর পানিতে টেনে নিয়ে যেতে পারে, যা অনেক সময় প্রাণঘাতী হয়ে ওঠে। এজন্য আমাদের কখন জোয়ার, কখন ভাটা সে ব্যাপারে খেয়াল রাখতে হবে। স্থানীয় গাইড থেকে জেনে আমাদের পানিতে সাবধানতার সাথে থাকতে হবে। দ্বিতীয় কারণ অতিরিক্ত গভীর পানিতে নামা। অনেকেই সাঁতার না জেনেও সামনে এগিয়ে যায়, যা বড় ঝুঁকি। এই জন্য লাইফ গার্ডের নির্দেশনা মানতে হবে, অর্থাৎ নিরাপদ চিহ্নিত এলাকা আছে সেখানেই থাকতে হবে। এই ব্যাপারটা উপেক্ষা করলে হবে না। এরপরে রয়েছে খারাপ আবহাওয়া এবং উচ্চ জোয়ার। এই সময় সমুদ্রে নামা অত্যন্ত বিপজ্জনক। মাসে বা বছরের নির্দিষ্ট সময়ে যখন উচ্চ জোয়ার হয় তখন সাবধানতার সাথে নামতে হবে অথবা বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। আবার অদক্ষ জেট স্কি বা নৌকা চালানোর ফলেও এখানে দুর্ঘটনা হয়ে থাকে। সমুদ্র সৈকত ছাড়াও বিভিন্ন পাহাড়ি এলাকা পরিদর্শনের সময় আমাদের পা পিছলে পড়ে যাওয়ার ঘটনা প্রায়ই ঘটে। এক্ষেত্রে পাহাড়ি এলাকায় সতর্কতা অবলম্বন করতে হবে। আবার অনেক সময় অনেক পর্যটক রাতে সমুদ্রে নামেন। এই অন্ধকারে বিপদ বোঝা কঠিন হয়ে যায়। এক্ষেত্রে দুর্ঘটনার ঘটার সম্ভাবনা অনেক বেশি থাকে। পর্যটন স্থান পরিদর্শন করব, তখন বিভিন্ন সতর্কতা অবলম্বন করব, কারণ আমাদের জীবন খুবই মূল্যবান। কক্সবাজারে বর্তমানে বিশ্বের অন্যতম বড় শরণার্থী শিবির রয়েছে রোহিঙ্গা শরণার্থীদের জন্য। মিয়ানমার থেকে আসা লাখ লাখ মানুষ এখানে আশ্রয় নিয়েছে। এটি মানবীয় দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ হলো পরিবেশ, অর্থনীতি এবং নিরাপত্তার জন্য চাপ সৃষ্টি করছে। এ ব্যাপারে আমাদের আন্তর্জাতিক এবং দেশীয় মহলে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করতে হবে। আবার সরকার এবং বিভিন্ন সংস্থা কক্সবাজারের উন্নয়ন এবং সংরক্ষণের জন্য কাজ করছে। পর্যটন ব্যবস্থা, পরিবেশ রক্ষা এবং দুর্যোগ মোকাবেলায় নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে।
কক্সবাজার শুধু একটি ভ্রমণ স্থান নয়, এটি প্রকৃতির এক অপূর্ব উপহার, ইতিহাসের এক জীবন্ত অধ্যায় এবং ভবিষ্যতের জন্য এক গুরুত্বপূর্ণ সম্পদ। যখন ঢেউ এসে পা ছুঁয়ে যায়, তখন মনে হয় এই সমুদ্র যেন আমাদের কিছু বলতে চায়। হয়তো সেই কথাটা হলো, প্রকৃতিকে ভালোবাসো, রক্ষা করো, কারণ এটাই আমাদের সবার বাসস্থান। তোমাদের কে কে কক্সবাজার গিয়েছো? তোমার অনুভূতি কমেন্টে জানাও। আর কোন কোন দর্শনীয় স্থান সম্পর্কে জানতে চাও, কমেন্টে বলো।